এখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। আন্তরিক আমন্ত্রণের কথা বলছে দিল্লি। ঝুলে থাকা সমস্যা সমাধানের উপর নির্ভর করছে সম্পর্ক। অবস্থান ঢাকার। বাংলাদেশের বাড়তি জ্বালানির চাহিদার আবেদন খতিয়ে দেখছে দিল্লি। বিনিয়োগে আগ্রহী ভারতের ব্যবসায়ীরা। ব্যবসা বাড়ালে দুদেশের লাভ দেখছেন মন্ত্রী। অন্তর্বর্তী আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। কর্মকর্তাদের শাস্তি মওকুফ বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রী। কমবে অপ্রয়োজনীয় ব্যয়। রোহিঙ্গা ফেরতের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতির ব্যাখ্যা চায় বাংলাদেশ। রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানালো ঢাকা। আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ভিত্তিহীন। এখনো প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, বাণিজ্য সহ ঝুলে থাকা সমস্যাগুলোর বাস্তব সমাধানের উপর নির্ভর করছে দ্বিপাক্ষিক সম্পর্ক। এদিকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। দেশটির অতিরিক্ত জ্বালানির চাহিদার আবেদনও খতিয়ে দেখা হচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তাব থাকলেও অনুকূল পরিবেশের অনুপস্থিতি দেখছে বাংলাদেশ। এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার স্পষ্ট করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য অধীর অপেক্ষা করছে দিল্লি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। Our Prime Minister was the first one to congratulate him, and he was the first one to send him an invite. We are eagerly waiting, and I am so hopeful. There are issues. There is no doubt about it. And like I said, that if issues are not there, then it's not democracy. পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাণিজ্য সহ ঝুলে থাকা সমস্যাগুলোর বাস্তব সমাধানের উপর নির্ভর করছে দ্বিপাক্ষিক সম্পর্ক। I have assured them that we will try our best to resolve those issues, and we want more vibrant trade and investment and communication between the two countries. And I also convey the message to the government of India, and our is sitting here, that our business visas for Bangladesh to India should be like instant. এদিকে মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। We have extended a cordial invitation for the Prime Minister of Bangladesh to visit India. বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমরা সৌহার্দ্যপূর্ণ আমন্ত্রণ জানিয়েছি। বাংলাদেশের সঙ্গে চলমান জ্বালানি সহযোগিতার বিষয়টি অব্যাহত রয়েছে। অতিরিক্ত জ্বালানির যে অনুরোধ করা হয়েছে সেটি আমরা পর্যালোচনা করছি, কারণ আমাদের নিজেদেরও কিছু প্রয়োজন রয়েছে। পারস্পরিক স্বার্থ পারস্পরিকতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। Based on mutuality of interest and reciprocity. বাংলাদেশের অতিরিক্ত জ্বালানি চাহিদা পূরণের আবেদনও ভারত খতিয়ে দেখছে বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। India desires রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের দেয়া বিবৃতির ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের সংখ্যা ও পরিচয় নিয়ে মিয়ানমারের বক্তব্যের বিরোধিতা করে ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগ জানানো হয়েছে। এদিকে জাতিসংঘের আল কায়েদা সংক্রান্ত সতর্কবার্তার বিষয়ে বাংলাদেশ আপাতত ওই বক্তব্য সমর্থন করছে না বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গেল 15 আগস্ট শনিবার রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে বিবৃতি দেয় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিও সোয়ে মোয়েকে। ওই বিবৃতির তথ্য ও সংখ্যাতাত্ত্বিক দিক থেকে ভুল ও বিভ্রান্তিকর হিসেবে জানায় বাংলাদেশ। বৈঠকে রাষ্ট্রদূতকে জানান মিয়ানমার বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান। সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমে বলেন, রোহিঙ্গাদের বাঙালি হিসেবে বর্ণনার বিরোধিতা করেছে ঢাকা। মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে, যেটার সাথে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না। মিয়ানমারের অ্যাম্বাসেডর আমাদেরকে আশ্বস্ত করেছে যে মিয়ানমার সরকারের সাথে উনি কথা বলবেন, আর একটু দ্রুত গতিতে তারা ভেরিফিকেশন প্রসেসটা করে। দে হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি, এটাও বলা হয়েছে এবং সেটাও আমাদের
মিয়ানমারের অ্যাম্বাসেডার বাংলাদেশে সেটা উনি স্বীকার করেছেন, উনি গিয়ে ওনার সরকারের সাথে কথা বলবেন। আওয়ামী লীগ সরকারের করা দ্বিপাক্ষিক চুক্তি এ রোহিঙ্গা সমস্যাকে আরও জটিল করেছে মন্তব্য করে শামা ওবায়দ বলেন, দিন যতই যাচ্ছে পরিস্থিতি তত কঠিন হচ্ছে। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও রোহিঙ্গা ইস্যুর সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। নট অল দ্য ইস্যুজ আমি ঘোষণা দিয়ে প্রতিবাদ করলে সেটা সমাধান আসবে। শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। এদিকে আল কায়েদা সংক্রান্ত বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বার্তার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানান শামা ওবায়দ। ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে, তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং এটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নাই যেটার উপরে ভিত্তি করে আমি কথা বলবো। তবে জাতিসংঘ অধিবেশনের সময় এ বিষয়ে আলোচনার কথাও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। খতিয়ে দেখছে। 6 মাসে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরকারের 6 মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। প্রশাসনে দলীয়করণের মাধ্যমে সরকার পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে বলেও মন্তব্য করেন এই জামাত নেতা। সরকারের 6 মাসের কাজের মূল্যায়ন নিয়ে রাজধানীর মগবাজারের আল ফালা মিলনায়তনে জামায়াতের সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন দলটির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 6 মাসে জনগণকে দেয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বর্তমান সরকার। বাস্তবে খাদ্য, বাসভাড়া, পরিবহন, নিত্য প্রয়োজনীয় ব্যয়ের চাপ নিম্ন মধ্যবিত্ত পরিবারের আয়কেই ক্রমশ চাপে ফেলছে, ফলে মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমছে। সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে। এ সময় সরকারের গঠনমূলক সমালোচনা করে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। সরকারের তোষণ করার এক শ্রেণীর মিডিয়া থাকবে, এটা দুঃখ আর দুর্ভাগ্য ছাড়া আমাদের কিছু করার নেই। আমরা মনে করি সত্যকে সত্য বলতে হবে, এটার নাম সাংবাদিকতা। যেসব পত্রিকার সফলতাই শুধু দেখে, তো আমাদের এই গ্যাস, জ্বালানি, দ্রব্যমূল্য, ক্যাম্পাসের সহিংসতা, গণভোটের গণরায় না মানা, দলীয়করণের যে সমস্ত দলিল, তথ্য, ছবি সাংবাদিক সবার কাছেই আছে, এটা কোনো জবাব দিক। জনস্বার্থ রক্ষায় সংসদ ও রাজপথে জামায়াত দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানান এই নেতা। অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরে দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি চায় না সরকার। সে সময় বিভিন্ন স্তরের কর্মকর্তাদের শাস্তি মওকুফের দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় রাজস্ব সম্মেলনে করদাতাদের অনুপ্রাণিত করতে মনোযোগী হওয়ার নির্দেশনা দেন তিনি। সেই সঙ্গে জোর দেন ডিজিটাল কর ব্যবস্থাপনায়। সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডকে দক্ষ, টেকসই ও জনবান্ধব প্রতিষ্ঠানের রূপ দিতে রাজস্ব সম্মেলন 2026-এর আয়োজন করে এনবিআর। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উন্মুক্ত আলোচনায় এনবিআর কর্মকর্তারা নিজেদের অভিজ্ঞতা ও নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বিগত অন্তর্বর্তী সরকারের আমলে এনবিআরকে 2 ভাগে ভাগ করার প্রশ্নে আন্দোলনকারীদের বাধ্যতামূলক অবসর, বদলি ও বরখাস্তের ঘটনা বোর্ড কর্তাদের পক্ষ থেকে তুলে ধরা হলে সরকার প্রধান বিষয়গুলো বিবেচনায় আনার আশ্বাস দেন। ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় ঘটে যাওয়া ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বলেন, কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ ও স্বস্তির পরিবেশ নিশ্চিতে কাজ করবে সরকার। এনবিআরে যেই দুঃখজনক ঘটনাটি ঘটেছিল, আমরা চাই সরকারে দায়িত্বে যারা আছেন, সরকারের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, আমরা চাই আপনারা নিরাপদে স্বস্তি নিয়ে আপনারা দেশ গঠনে কাজ করুন। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলাকে পরিহার করার চেষ্টা করি। ভবিষ্যতে যাতে এই ঘটনাকে পরিহার করা যায়, বর্তমানে যাতে সকলকে স্বস্তিতে কাজ করার পরিবেশ
করে দেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। পতিত ফ্যাসিস্ট সরকার দেশকে ঋণ ও আমদানি নির্ভর রাষ্ট্রে পরিণত করেছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক সহায়তা নির্ভর হয়ে ভবিষ্যৎ প্রজন্মের উপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে দিতে চায় না তার সরকার। তাই রাজস্ব আদায়ে অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্র ও উৎস বাড়াতে জোর দেন সরকার প্রধান। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা, অর্থাৎ বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা। দেশের জনগণ বর্তমানে এনবিআরকে একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে প্রত্যাশা করে। দক্ষ এবং টেকসই রাজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে জন আস্থা অর্জন সম্ভব। বর্তমান সরকার এনবিআর তথা রাজস্ব কাঠামোকে জনবান্ধব হিসাবে গড়ে তুলতে চায়। অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমাতে বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, সাধারণ মানুষ যেন স্বেচ্ছায় কর প্রদানে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন। কর ব্যবস্থাপনা কিংবা কর আদায় পদ্ধতি সহজ এবং দুর্নীতি ও হয়রানিমুক্ত হওয়া প্রয়োজন, যাতে মানুষ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কর আদায় স্বাচ্ছন্দ্য বোধ করেন। একই করদাতাদের ওপর বারবার করের বোঝা বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির নীতি খুব সম্ভবত টেকসই পদ্ধতি নয়, বরং কর প্রদানে সক্ষম ব্যক্তিদেরকে শনাক্ত করে তাদেরকে যথাযথ নিয়মে করের আওতায় আনার ব্যবস্থা করার কার্যক্রম উদ্যোগ গ্রহণ করা বোধহয় অত্যন্ত প্রয়োজন। রাষ্ট্র ক্ষমতায় আসার পর হতে 6 মাসে এনবিআর এর রাজস্ব আহরণের পরিমাণ ইতিবাচক ছিল বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন স্টল পরিদর্শন করেন সরকার প্রধান।